স্টার্ট করে দেন, আপনি কমফোর্টেবল থাকেন, আমরা খুব সুন্দর মতো আপনার কথা শুনতে পাচ্ছি এবং আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। আজকে পাওয়ার পয়েন্ট স্লাইড শো দিয়ে আমার প্রথম ক্লাস, আমি খুব এক্সাইটেড, একই সাথে খুব নার্ভাস। দেখি কতদূর কি করতে পারি। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমার রেকর্ডিং শুরু হয়ে গেছে। ওয়েলকাম টু এভরিওয়ান, এটা আমার প্রথম ক্লাস। এই ক্লাসে অর্থাৎ ইন দিস ক্লাস উই উইল নো আচ্ছা, আমাদের রেগুলার ব্যাচের কারো যদি আমাদের গ্রুপটায় মানসুরা আক্তার নামে, ওইখানে ওকে বলো তো কল না দিতে, আমি ক্লাসে। একটু কষ্ট করে রেগুলার ব্যাচের যারা আছো মে মাসের, হ্যাঁ মে মাসের গ্রুপে একটু বলে রাখো যে আপুকে কেউ কল দিও না। যাই হোক, সরি ফর ডিস্টারবেন্স। তো যেখানে ছিলাম, ইন দিস ক্লাস উই উইল নো হাউ দ্য নেম অফ দিস পিরিয়ড অ্যাংলো-স্যাক্সন কেম। এরপরে আমরা জানবো হচ্ছে দ্য ব্যাকগ্রাউন্ড অফ দিস পিরিয়ড, কি ফ্যাক্টস এন্ড ইভেন্টস অফ দিস পিরিয়ড, লিটারারি ওয়ার্কস, তারপরে হচ্ছে লিটারারি ফিচার্স, মেজর রাইটার্স এন্ড देयर ওয়ার্কস, এবং লাস্টলি হাউ দ্য পিরিয়ড অ্যাংলো-স্যাক্সন এন্ডেড, কিভাবে এই পিরিয়ডটা শুরু হয়েছে, নামকরণ করা হয়েছে। এই পিরিয়ডের পেছনের ব্যাকগ্রাউন্ড জানবো, কি ফ্যাক্টস এন্ড ইভেন্টস সম্পর্কে জানবো, লিটারারি ওয়ার্কস এবং ফিচার্স সম্পর্কে জানবো, এবং এই পিরিয়ডে আমার এখানে কিন্তু দেখা যাচ্ছে, আপনি একটু ভালো নেটওয়ার্ক কানেকশনে যান। সবাই কি দেখতে পাচ্ছেন? জি আপু, দেখতে পাচ্ছি। জি আপু, দেখতে পাচ্ছি। আপু আপনার ভয়েস খুব কম আসে। আপনাদের যাদের মনে হয় যে ভয়েস কম আসে, তারা একটু কাইন্ডলি ইয়ারফোন ব্যবহার করুন। আমি যথেষ্ট জোরে কথা বলছি, নরমালি এভাবে কথা বলি না। এরপরে আমরা জানবো হচ্ছে এই পিরিয়ডের মেজর রাইটার্স এন্ড देयर ওয়ার্কস সম্পর্কে, এবং লাস্টলি এই পিরিয়ডটা কিভাবে শেষ হয়েছে সেটা সম্পর্কে। তাহলে এইটুকু তো ক্লিয়ার যে আমরা এই পিরিয়ডে কি কি জানতে পারছি। জি আপু। এখন আসি মেইন পড়ায় চলে আসলাম। আমরা সবাই জানি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের প্রথম যুগ বা প্রথম যে পিরিয়ড, সেটা শুরু হয়েছে বা প্রথম পিরিয়ডটার নাম হয়েছে অ্যাংলো-স্যাক্সন পিরিয়ড অর দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড। এটা ডিউরেশন টাইম হচ্ছে 410 খ্রিস্টাব্দ থেকে 1066 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো আমরা অ্যাংলো-স্যাক্সন পিরিয়ডের রাইটার্স, লিটারারি ওয়ার্কস, ফিচার্স, ইভেন্টস এগুলো সম্পর্কে জানার আগে আমরা জেনে নিব অ্যাংলো-স্যাক্সন পিরিয়ডের ব্যাকগ্রাউন্ড। এটা জানা আমাদের জন্য দরকার যে কিভাবে এই যুগের উৎপত্তি হলো, বা কেনই বা এই যুগের নাম অ্যাংলো-স্যাক্সন পিরিয়ড রাখা হলো। অন্য কোনো নামও তো রাখা হতে পারতো, তাই না? এটা হয়তো আমাদের অনেকের মনেই প্রশ্নটা জেগেছে যে কেনই অ্যাংলো-স্যাক্সন রাখা হলো, অন্য কোনো নামও তো রাখা যেত। তো সেই ধোঁয়াশা বা সেই কোয়েশ্চেনের আনসারটাই আমরা প্রথমে জানবো। সেক্ষেত্রে আমাদের শুরুতে জানতে হবে হিস্ট্রি অফ ব্রিটেন, হিস্ট্রি অফ ব্রাইটনস বা ব্রিটেন। এখানে ব্রিটেনের তৎকালীন নাম বা শুরুর দিকের এর প্রথম নাম ছিল হচ্ছে ব্রাইটন, যেটাকে এখন আমরা জানি হচ্ছে ব্রিটেন। তো আমরা প্রথমে জানবো ব্রিটেনের ইতিহাস, এরপরে জানবো রোমান এম্পায়ার ইন ব্রাইটনস বা ব্রিটেন। ব্রিটেনের যে রোমান সাম্রাজ্য ছিল সেটার ইতিহাস, রোমান সাম্রাজ্যের ইতিহাস। সবাই বুঝতে পেরেছি?
হ্যাঁ আপু। আমার সাথে জি একটু আপু। কোঅপারেট করবেন, এতে করে আমি ক্লাসটা নিয়ে একটু মজা পাই আর কি। মানে রোবটের মতো আমি এক পাশ থেকে কথা বলে যাব, এভাবে ক্লাস নিয়ে মজা হয় না। তো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আমি এখন যা যা বলছি। জি আপু। জি আপু। এই যে আমি বললাম যে বর্তমানে যে গ্রেট ব্রিটেন বা ইংল্যান্ড রয়েছে, তৎকালীন সময়ে অর্থাৎ 55, দেখছেন যার জন্য আমি আগে ক্লাসে লিংক দিলাম সেটাই হচ্ছে, এখানে ফোন থেকে আমার মানে ক্লাস কি বলবো, অ্যাডমিট করতে করতেই শেষ, আমি মনোযোগই দিতে পারছি না ক্লাসে। যাই হোক, তৎকালীন সময়ে অর্থাৎ 55 খ্রিস্টপূর্ব এই গ্রেট ব্রিটেনের নাম ছিল ব্রাইটনস। বর্তমানে যে ইংল্যান্ড রয়েছে সেখানে ছোট একটি অঞ্চল ছিল যেখানে কিছু স্থানীয় নাগরিক বসবাস করত, এবং সেই ইংল্যান্ডে যে স্থানীয় নাগরিকরা বসবাস করত তাদেরকেই মূলত ব্রাইটনস নামে জানা হতো বা তাদেরকেই ব্রাইটনস বলা হতো। 55 খ্রিস্টপূর্ব থেকে 43 খ্রিস্টাব্দ, ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনবেন, 55 খ্রিস্টপূর্ব মানে বিসি থেকে 43 খ্রিস্টাব্দ মানে এডি, অ্যানো ডোমিনি, এই যে 98 বছর, এই 98 বছরে স্থানীয় ব্রাইটনসরা ওখানে বসবাস করত। এই 98 বছর ধরে অর্থাৎ 55 খ্রিস্টপূর্ব থেকে 43 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থানীয় যে ব্রাইটনসরা তারা ইংল্যান্ডে বসবাস করত। কিন্তু 43 খ্রিস্টাব্দে কি হয় দেখুন, রোমানরা এসে এই ব্রাইটনসে সাম্রাজ্য গড়ে তোলে এবং তারা এই 43 খ্রিস্টাব্দ থেকে 410 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ব্রাইটনসে প্রায় 360 বছর শাসন করে। এ পর্যন্ত ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? জি আপু। জি আচ্ছা, আপু। ঠিক জি আছে। আপু। এরপরে কি হয় দেখুন, প্রায় 367 বছর রোমানরা ব্রাইটনসে শাসন চালায় বা তাদের সাম্রাজ্য চালায়, এবং 367 বছর পরে তারা কি করে, এই ব্রাইটনসে 367 বছর পরে অর্থাৎ 410 খ্রিস্টাব্দে তারা ব্রাইটনস ছেড়ে চলে যায়। এই পর্যন্ত রোমানদের কাহিনী খতম। রোমানরা এসেছিল কত খ্রিস্টাব্দে? 43 খ্রিস্টাব্দে এসেছিল, এবং তাদের ইতিহাসের পাতা থেকে তারা চলে গেছে কত সালে? 410 খ্রিস্টাব্দে, অর্থাৎ 367 বছর সাম্রাজ্য চালিয়ে তারা সেখান থেকে বিদায় নেয়। কোথা থেকে? ব্রাইটনস থেকে, অর্থাৎ বর্তমান গ্রেট ব্রিটেন বা ইংল্যান্ড থেকে। এবং রোমানরা চলে যাওয়ার পরে কি হয়, পিক্স এবং স্কটিশ, পিক্স PICTS, আমি পিডিএফ এ দিয়ে দেব এগুলো ডিটেইলস। পিক্স এবং স্কটি এই দুই গোষ্ঠী কি করে, কি আমার দরকার না তুমি। এই যে এক্সকিউজ মি, কারো একজনের মাইক্রোফোন হ্যাঁ অফ করে নিন একটু কাইন্ডলি, সবার সমস্যা হয় নয়তো। তো যেখানে ছিলাম আমরা, রোমানরা চলে যাওয়ার পরে পিক্স এবং স্কটি দুটি গোষ্ঠী, যারা পিক্স ছিল আয়ারল্যান্ডের সশস্ত্র বাহিনী এবং স্কটি ছিল স্কটল্যান্ডের সশস্ত্র বাহিনী, এই দুই বাহিনী কি করে, ব্রাইটনসকে দখলে আনার জন্য আক্রমণ করে। যেহেতু ব্রাইটন ছেড়ে রোমানরা চলে গেছে, তারপরেই ব্রাইটনসকে দখলে নেওয়ার জন্য আক্রমণ করে পিক্স এবং স্কটি নামের দুটি সশস্ত্র বাহিনী। এমত অবস্থায় ব্রাইটনসের যে রাজা, তৎকালীন রাজা ছিলেন, তার নাম হচ্ছে কিং ভার্টিগার্ন। কিং ভার্টিগার্ন, VORTIGERN, ভার্টিগার্ন কি করে, তৎকালীন জার্মানের কাছে সাহায্য চায়। জার্মানের সরকার কি করে, এই সুযোগে তাদের সাহায্য করার নামে ব্রাইটনসকে নিজেদের দখলে নিয়ে নেয় প্রতারণা করে। আমি আবার একটু বলি বুঝিয়ে, রোমানরা চলে যাওয়ার পরে
দুটি সশস্ত্র বাহিনী পিক্টস এবং স্কটি ব্রাইটলসকে আক্রমণ করে নিজেদের দখলে নেওয়ার জন্য এবং ব্রাইটলসকে বাঁচানোর জন্য ব্রাইটলসের তৎকালীন রাজা কিং ভার্টিগান সাহায্য চায় জার্মান সরকারের কাছে বা জার্মান রাজার কাছে। জার্মান সরকার কি করে, সাহায্য করার নামে ওই ব্রাইটলসকে নিজেদের দখলেই নিয়ে নেয় প্রতারণা করে। এবং সেখান থেকেই মানে সেই জার্মান থেকেই কারা আসে, জুটাস, অ্যাঙ্গেলস এবং স্যাক্সনস এই তিনটি ট্রাইবস ব্রাইটনসে এসেছে। আমরা কিন্তু আস্তে আস্তে কোশ্চেনের আনসারের কাছে যাচ্ছি। এবং জার্মান থেকে কারা এসেছে মাথায় রাখবেন, তাহলে অ্যাঙ্গেলস, জুটাস এবং স্যাক্সনরা কোত্থেকে এসেছে, জার্মান থেকে এসেছে তারা। এবং এসে তারা কি করে, 410 খ্রিস্টাব্দে জার্মানের এই তিনটি ট্রাইবস মানে হচ্ছে উপজাতি, তারা ব্রাইটনসকে পুরোপুরি তাদের দখলে নেয়। প্রথমে তো আসছিল মেহমান হয়ে, এরপরে বাড়ির কর্তা হয়ে গিয়েছে। এবং এই তিন উপজাতির মধ্যে জনসংখ্যায় বেশি ছিল অ্যাঙ্গেলস, তারপরে ছিল স্যাক্সনস এবং একদম কম ছিল হচ্ছে জুটাস। এখন তো ব্রাইটনসকে দখলে নেওয়া শেষ, এবার কি করতে হবে, ব্রাইটনসে রাজ্য গড়ে তুলতে হবে, কিংডম করতে হবে। না হলে তো তাদের প্রচারণা যত ছড়িয়ে যাবে তারা তত শক্তিশালী হয়ে যাবে এবং তত দীর্ঘকালীন শাসন করতে পারবে। এই চিন্তাধারা নিয়ে তারা কি করে, তারা আলাদা আলাদা কিংডম বা রাজ্য গড়ে তোলা শুরু করে। অ্যাঙ্গেলসরা যেহেতু সংখ্যায় বেশি, স্বাভাবিকভাবেই তাদের জোর বেশি, তারা কি করে, অ্যাঙ্গেলস took over northern and central England, তারা কি করে, নর্দার্ন এবং সেন্ট্রাল যে ইংল্যান্ড সেটাকে দখলে নেয় শুরুতে, তারপরে রাজ্য গড়ে তোলে। এবং তারা যেসব রাজ্য গড়ে তোলে সেগুলোর নাম হচ্ছে কোথায় কোথায়, ইস্ট অ্যাংলিয়া, মিডল অ্যাংলিয়া, মার্সিয়া এন্ড নর্থাম্বরিয়া, এই চারটা রাজ্য তারা গড়ে তোলে। এরপরে আছে স্যাক্সন ট্রাইবস বা স্যাক্সন উপজাতি, তারা কি করে, তারা হচ্ছে সাউদার্ন ইংল্যান্ডকে দখলে নেয় এবং তারা যে রাজ্য গড়ে তোলে, যেসব রাজ্য, তারা কোথায় কোথায় রাজ্য গড়ে তোলে, ইসেক্স, সাসেক্স, ওয়েসেক্স, তিনটি জায়গায় তারা তাদের রাজ্য গড়ে তোলে। এবং সবার থেকে কম জুটাস, অসহায় বেচারা, কি করবে, জনসংখ্যা কম, সবকিছুতেই কম, যার জন্য সে কি করে, সে মাত্র একটা রাজ্যই গড়তে সক্ষম হয়েছিল এবং সেটি হচ্ছে কেন্ট। আপু, হ্যাঁ বলুন। অ্যাংলো স্যাক্সন কি ওরা কি ওই রোমানিয়াদের ওই একই জায়গার মধ্যে কি ওরা শাসন করছিল? হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, অ্যাংলোরা ওই চারটা জায়গাতে। আচ্ছা আচ্ছা, মানে একই জায়গার মধ্যে আলাদা আলাদা জায়গায় তারা কিংডম তৈরি করেছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোমানরা তো ওরাও আচ্ছা জি, ঠিক রোমানরা প্রথমে ব্রাইটনসকে দখল করে, তারপরে রোমানরা ওখান থেকে চলে গিয়েছে, রোমানদের চ্যাপ্টার শেষ। এরপরে ওখানে আসে অ্যাঙ্গেলস, স্যাক্সন এবং জুটাস। আচ্ছা আপু, থ্যাংক ইউ। এরপরে দেখো কিভাবে এই গেলাম, আমরা পেলাম হচ্ছে অ্যাংলো স্যাক্সন জুটাস। এবং এখন দেখো কি হয়েছে, আমরা যাব হচ্ছে কেন এই যুগের নাম অ্যাংলো স্যাক্সন পিরিয়ড রাখা হয়েছে। আমি শুরুতেই বলেছি যে জনসংখ্যা সবচেয়ে বেশি ছিল কারা, অ্যাঙ্গেলস, তারপরে ছিল স্যাক্সনস, তারপরে হচ্ছে জুটাস। যেহেতু জনসংখ্যায় সবচেয়ে বেশি ছিল অ্যাঙ্গেলস এবং স্যাক্সনস, তাই তাদের নামানুসারে এই যুগের নামকরণ করা হয়েছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। আবারও বলছি, যেহেতু অ্যাঙ্গেলস এবং স্যাক্সনসরা জনসংখ্যায় বেশি ছিল, তাই তাদের নামানুসারে এই যুগের নামকরণ করা হয়েছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। আমরা কি বুঝতে পেরেছি এই যুগের নামকরণ তাহলে কেন করা হয়েছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড? জি আপু। হ্যাঁ আপু। এইবারে আমরা যাব হচ্ছে কিভাবে এই ব্রাইটনসের নাম পরিবর্তিত হয়ে হয়ে গ্রেট ব্রিটেনে এসেছে, বর্তমান গ্রেট ব্রিটেনে। দেখো, এই যে অ্যাঙ্গেলস, স্যাক্সনস এবং জুটাস, এই তিনটি ট্রাইবস বা উপজাতি 410
খ্রিস্টাব্দ থেকে 1066 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রাইটনসকে শাসন করে। আরিফা, মনির, তোমার স্পিকার বন্ধ করো, অনেক আওয়াজ আসতেছে। হ্যাঁ, তোমাদের যাতে স্পিকার অন বা তারা একটু মিউট করে রাখবা, ঠিক আছে? যেখানে ছিলাম আমরা 50 খ্রিস্টপূর্ব থেকে 926 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ইংল্যান্ড, বর্তমান ইংল্যান্ড বলো বা গ্রেট ব্রিটেন বলো, এটার নাম ছিল ব্রাইটনস। তৎকালীন নাম ছিল ব্রাইটনস। 50 বিসি থেকে 55 বিসি থেকে 926 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে 927 খ্রিস্টাব্দে এর নাম পরিবর্তন করে হয় ইংল্যান্ড, এবং তারপরে 1707 খ্রিস্টাব্দে এর নাম পরিবর্তিত হয়ে হয় বর্তমান গ্রেট ব্রিটেন। তাহলে আমরা এটাও জেনে নিলাম যে কিভাবে গ্রেট ব্রিটেনের নামকরণ হয়েছে। ঠিক আছে, এই পর্যন্ত বা এই স্লাইডে কেউ কোথাও বুঝতে পারেননি এমন যদি থাকেন তাহলে প্লিজ আমাকে জানাবেন। আপু, একটু বিসি এবং এডিটা একটু বোঝানো যাবে যে বিসিটা কি, এডিটা কি? হ্যাঁ বোন, বিসি হচ্ছে বিফোর ক্রাইস্ট, মানে হচ্ছে খ্রিস্টপূর্ব, এবং এডি হচ্ছে অ্যানো ডোমিনি, মানে খ্রিস্টাব্দ। ঠিক আছে, একটা হচ্ছে খ্রিস্টপূর্ব বিসি আর এডি হচ্ছে খ্রিস্টাব্দ। বুঝতে পেরেছেন? আচ্ছা আপু, এখন জি আপু, এখন হচ্ছে যে আমাদের তো যে ওল্ড ইংলিশ পিরিয়ড, ওটা হচ্ছে 450 থেকে 1066 পর্যন্ত। এখন এখানে যে 1707 এডি পর্যন্ত দেওয়া আছে, তাহলে এই সনটা কি হবে, মানে এটা কোথা থেকে আসলো? এটা তো আমি বলেছি কিভাবে গ্রেট ব্রিটেনের নামকরণ হয়েছে, সেটা বলেছি, কিভাবে পরিবর্তিত হয়ে আচ্ছা এই সালে নাম এসেছে। আচ্ছা, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। এবারে আমরা জানবো হচ্ছে এই যুগে, অর্থাৎ অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে ইংল্যান্ডে যা যা পরিবর্তন হয়েছে বা উন্নতি হয়েছে বলতে পারেন, সেগুলো সম্পর্কে। সেটা বলতে গেলে প্রথমেই আসে হচ্ছে ডেভেলপমেন্ট অফ ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজের, ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়েছে সেটা আমি বলি। আমাদের বর্তমান ইংলিশ আর তৎকালীন সময়ের ইংলিশ কিন্তু একরকম না। সেটা তৎকালীন সময় রাইটার্সদের যে লেখা সেগুলো পড়লেই কিন্তু বোঝা যায়। আমাদের আমরা এখন যে ইংলিশ ভাষাটা জানি বা কথা বলি সেটার সাথে কিন্তু মিলে না, সম্পূর্ণই আলাদা। তো তৎকালীন সময় কি হয়েছে, ডেভেলপমেন্ট অফ ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ কেন হয়েছে বলি আমি। যে আমরা যে রোমানদের কথা জানতাম, শুরুতেই তো কি হয়েছে, ব্রাইটনসকে শাসন করেছে কারা, রোমানরা। রোমানরা তখন যখন ব্রাইটনসের শাসন করত তখন তারা ল্যাটিন ভাষায় কথা বলতো, মানে রোমানদের ভাষা ছিল হচ্ছে ল্যাটিন। ফলে তখনকার সময়ে ভাষাগত তেমন কোনো উন্নয়ন হয়নি বা উন্নতি হয়নি, মানে ভাষাগত বলতে ইংলিশ ভাষার কথা বোঝানো হয়েছে। যেহেতু তারা ল্যাটিন ভাষায় সব কাজ করত, সেহেতু ইংলিশ ভাষার উন্নয়ন হওয়া এটা ভাবা যায় না। কিন্তু স্থানীয় যে ব্রাইটনসরা ছিল বা ইংল্যান্ডবাসী যারা ছিল, তারা কিন্তু আবার ইংলিশে কথা বলতো। এবং রোমানদের পরে যে অ্যাংলো স্যাক্সনরা আসে, তারা যে উপভাষায় কথা বলতো, ওই উপজাতিরা তো উপভাষায় কথা বলবে, এটাই স্বাভাবিক। তাদের সেই ডায়ালেক্ট বা উপভাষার সাথে ওই স্থানীয় যে ব্রাইটনসরা, তাদের ভাষার কিছুটা মিল ছিল বা মিলতো, যার কারণে এই দুইয়ের সংমিশ্রণে কি হয়েছে, ভাষার একটা ডেভেলপমেন্ট হয়েছে। কোন ভাষা, ইংলিশ ভাষা। আমি বোঝাতে পেরেছি যে কিভাবে ডেভেলপমেন্টটা হলো? আপু, ইসের ল্যাটিন ভাষাটা কারা বলতো? রোমানরা ব্রাইটনসকে যারা ঠিক। প্রথমে শাসন করছে তারা। এবার আমরা জেনে নিব হচ্ছে যে অ্যাংলো আপু স্যাক্সনরা, এই পার্টে আরেকটু বুঝান। আচ্ছা বলি আমি, মানে
রোমানরা যখন ব্রাইটলসকে শাসন করে বা ব্রাইটলসকে শাসন করছিল, তখন ওই রোমানদের ভাষা ছিল হচ্ছে ল্যাটিন। তো যেহেতু তারা ল্যাটিন ভাষায় কথা বলতো, সেহেতু ইংলিশ ভাষার তো উন্নয়ন ঘটাটা ভাবা যায় না। কারণ আমি কথা বলি ল্যাটিন ভাষায়, আমি অবশ্যই সবকিছু আমার নাওয়া খাওয়া কথা বলা লেখা সবকিছু কি করব, ল্যাটিন ভাষাতেই করব। সেহেতু ইংলিশ ভাষার তো পরিবর্তন বা উন্নয়ন হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু যখন রোমানরা ওই রাজ্য ছেড়ে চলে গেল এবং অ্যাঙ্গেল স্যাক্সনরা আসলো, তখন দেখা যায় ওই অ্যাংলো স্যাক্সনরা যে উপভাষায় কথা বলতো, মানে তাদের ভাষার সাথে ব্রাইটনসদের ভাষার কিছু মিল ছিল। আমি একটু ভুলে গিয়েছি যে স্থানীয় যে ব্রাইটনসরা ছিল বা ইংল্যান্ডে যখন যারা স্থানীয় ছিল, মানে এই রোমান বলো আর অ্যাংলো স্যাক্সন বলো, এরা তো সবই বাইরে থেকে ইংল্যান্ডে এসেছে বা ব্রাইটনসে এসেছে, তাই না? ব্রাইটনসের তো নিজস্ব কিছু স্থানীয় লোক ছিল। সেই ব্রাইটনসের স্থানীয় যে লোক ছিল, তাদের ভাষা ছিল মূলত ইংলিশ, তারা ইংলিশ ভাষায় কথা বলতো। আর এই ব্রাইটনসে যে বাইরে থেকে যে উপজাতি আসে অ্যাঙ্গেলস এবং স্যাক্সনস, তারা যে উপভাষায় কথা বলতো সেই ভাষাটাও ইংলিশ ছিল বা ইংলিশের কাছাকাছি ছিল বা ইংলিশ ভাষার সাথে মিল ছিল। যার কারণে এই দুইয়ের সংমিশ্রণে দেখা গিয়েছে ইংলিশ ভাষার একটা উন্নয়ন ঘটেছে। বোঝাতে পেরেছি আমি? জি আপু। ঠিক আছে, এরপর আমরা জেনে নিব হচ্ছে যে অ্যাংলো স্যাক্সনরা যেসব ডায়ালেক্ট ব্যবহার করত। দ্য ডায়ালেক্টস অফ অ্যাংলো স্যাক্সন ট্রাইবস আর প্রথম হচ্ছে নর্দাম্ব্রিয়ান আর নর্থ ডায়ালেক্ট। প্রথম ডায়ালেক্ট হচ্ছে নর্দাম্ব্রিয়ান বা নর্থ ডায়ালেক্ট, যেটা হচ্ছে একদম ফার্স্ট ডায়ালেক্ট। তারপরে হচ্ছে মার্সিয়ান ডায়ালেক্ট। এই মার্সিয়ান ডায়ালেক্টটা হচ্ছে মিডল্যান্ডের ল্যাঙ্গুয়েজ অফ মিডল্যান্ডবাসীদের ল্যাঙ্গুয়েজ ছিল মার্সিয়ান। তারপরে হচ্ছে কেন্টিশ ডায়ালেক্ট, যেটা ছিল সাউথ ইস্টের ল্যাঙ্গুয়েজ। তারপরে হচ্ছে আলফ্রেড দ্য গ্রেট ডায়ালেক্ট, যেটা ছিল ল্যাঙ্গুয়েজ অফ ওয়েস্ট স্যাক্সন। এখানে বানানটা ভুল আছে, আর এর জায়গায় টি হবে। তো এই চারটা হচ্ছে ডায়ালেক্ট অ্যাংলো স্যাক্সনরা ব্যবহার করত। এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট, খুব একটা বেশি দরকারি না, তারপরে আমি দিলাম আর কি। এ পর্যন্ত তো ক্লিয়ার, তাই না? জি আপু। এরপরে আমরা যাব হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টস, যেটা জানা খুবই দরকারি। প্রথমে আসে দেখো দেখুন, ক্রিশ্চিয়ানাইজেশন অফ দ্য প্যাগান বা জার্মান ট্রাইবস। এখানে আমি আপনাদেরকে বলে রাখি, তৎকালীন ব্রাইটনসের যে স্থানীয়রা ছিল বা ইংল্যান্ডে, বর্তমান গ্রেট ব্রিটেনে যে স্থানীয়রা ছিল, তারা মূলত ছিল খ্রিস্টিয়ান বা খ্রিস্ট ধর্মাবলম্বী। এবং আমরা সবাই জানি খ্রিস্টিয়ানাইজেশন হচ্ছে একেশ্বরবাদ, মানে এক ঈশ্বরের আরাধনা করা, পূজা করা। এবং প্যাগান মানে হচ্ছে বহু ঈশ্বরবাদ বা বহু দেব দেবীতে বিশ্বাসী যারা। তো দেখা যায় স্থানীয় যে ব্রাইটনসবাসীরা ছিল, তারা ছিল খ্রিস্ট ধর্মাবলম্বী। এবং ওই যে অ্যাঙ্গেলসরা এসেছিল এবং জুটাসরা এসেছিল, স্যাক্সনসরা এসেছিল, তারা ছিল মূলত প্যাগান। এখানে আমি জার্মান কেন লিখেছি জানেন? কারণ আমরা কিন্তু পড়েছি অ্যাঙ্গেলস, স্যাক্সনস আর জুটাসরা কোত্থেকে এসেছিল বলতে পারবেন? কোন দেশ থেকে এসেছিল তারা ব্রাইটনসে? জার্মান থেকে। হ্যাঁ, জার্মান থেকে এসেছিল। তো এই যে জার্মান থেকে যে তিনটি ট্রাইবস মানে হচ্ছে উপজাতি, অ্যাঙ্গেল, স্যাক্সন, জুটাসরা এসেছিল, তারা ছিল আবার প্যাগান ধর্মাবলম্বী, মানে বহু ঈশ্বরবাদ, অনেক দেবদেবী তাদের ছিল। তারা গাছ-গাছালি মানে পাথর, মূর্তি বলো সবকিছুর পূজা করত। কিন্তু যেহেতু স্থানীয় ব্রাইটনসবাসীরা খ্রিস্টিয়ান ধর্মের ছিল, তাদের সাথে বা তাদের সংস্পর্শে থাকতে থাকতে অ্যাংলো স্যাক্সনরাও কি আস্তে আস্তে খ্রিস্ট ধর্মাবলম্বী হতে শুরু করে, ধর্ম পরিবর্তন করতে শুরু করে। এই জন্য বলা হয়েছে ক্রিশ্চিয়ানাইজেশন অফ দ্য প্যাগান ট্রাইবস। প্যাগান ট্রাইবসরা আস্তে আস্তে ক্রিশ্চিয়ানাইজেশনের দিকে যাচ্ছে, মানে বহু ঈশ্বরবাদ থেকে একেশ্বরবাদিতায়
তারা চলে যাচ্ছে। যেমন আমরা বলি সহজ কথায় হিন্দু থেকে মুসলিম হওয়া, সেরকম এরা কি করছে, প্যাগান থেকে ক্রিশ্চিয়ান হয়ে গেছে বা খ্রিস্টান হয়ে গেছে। এরপরে কি হয়েছে, বিগিনিং অফ রিটেন ল্যাঙ্গুয়েজ ইন 17th সেঞ্চুরি, 7th সেঞ্চুরি, 7 বা 7 সেঞ্চুরির দিকে কি হয়, রিটেন লিটারেচারের শুরু হয় বা প্রারম্ভ হয়। রিটেন লিটারেচার মানে কি, তার মানে আমরা বুঝছি কি 7 সেঞ্চুরির আগে কি হয়েছে, রিটেন লিটারেচার ছিল না, তখন পর্যন্ত সব ছিল ওরাল বা মৌখিক, যেটাকে আমরা ওরাল বলি। ওরাল লিটারেচার ছিল, মানে কোনো লিটারেচার লেখা হতো না বা লিখিত আকারে কোনো লিটারেচার ছিল না। লিখিত আকারে বা লিখিত লিটারেচার শুরু হয় 7 সেঞ্চুরি থেকে। এরপরে আরো একটা পরিবর্তন সাধিত হয়, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ এডুকেশন, শিক্ষারও উন্নতি ঘটে, শিক্ষার আরো বেশি উন্নতি সাধিত হয়ে থাকে। তো আমি এখানে একটা অফ টপিক কথা বলি। আপনারা কি জানেন আমাদের যে সপ্তাহ যেটা আছে, উইক বলি, 7 ডেজ, এই যে সপ্তাহগুলোর নাম স্যাটারডে, সানডে, তারপর হচ্ছে টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এগুলোর নামকরণ আসলে কিভাবে হয়েছে কেউ কি বলতে পারবেন? আমার রেগুলার ব্যাচের স্টুডেন্টরা কেউ বলবা না, নতুন যারা আছে তাদের থেকে জানতে চাই। আপু, আমি যতটুকু জানি যে এই 7 দিনের নাম খ্রিস্টান ধর্মের বিভিন্ন দেব দেবীর নাম থেকে আর কি নামকরণ করা হয়েছে। এখন জানি না কতটুকু সত্য। অ্যাবসলিউটলি রাইট, একদম ঠিক বলেছেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের 7 জন দেবদেবীর নাম অনুসারে রাখা হয়েছে এই সপ্তাহের নামগুলো। তাদের দেবদেবী হচ্ছে টুই, উডেন, থোর, ফ্রাইডে। টুই থেকে হচ্ছে টুয়েসডে, উডেন থেকে হচ্ছে ওয়েডনেসডে, থোর থেকে হচ্ছে থার্সডে, আর ফ্রাইড থেকে হচ্ছে ফ্রাইডে। যাক, এটা অফ টপিক, এটা আমাদের কোথাও লাগবে না। তাহলে এখানে এই স্লাইডে আর কারো কোনো প্রবলেম আছে বা কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আশা করছি কারো কোনো সমস্যা নেই, আমি সামনে আগাই। আপু, ডেভেলপমেন্ট অফ এডুকেশনটা একটু আবার বোঝান। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ডেভেলপমেন্ট অফ এডুকেশন মানে হচ্ছে ওই যুগে শিক্ষার আস্তে আস্তে উন্নতি সাধিত হতে শুরু করে, মানুষ আস্তে আস্তে শিক্ষার গুরুত্ব বুঝতে শুরু করে বা শিক্ষিত হতে শুরু করে, এটা দিয়ে বুঝিয়েছে ডেভেলপমেন্ট অফ এডুকেশন। এরপরে আমরা যাব হচ্ছে লিটারারি ফিচার্স অর ক্যারেক্টারিস্টিক্স অর টেন্ডেন্সিস। একই জিনিস, যে এই যুগের অ্যাংলো স্যাক্সন যুগের যে লিটারারি ফিচার্স বা বৈশিষ্ট্যগুলো আছে, সাহিত্যের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো সম্পর্কে আমরা জানব। সবাই রেডি তো? সবাই কি ঘুমিয়ে গেছেন না মনোযোগ আছে ক্লাসে? না আপু, ঘুমে না। আচ্ছা, ঘুমালে কিন্তু চলবে না। ছাত্র জীবনে আরামকে হারাম করতে হবে। আচ্ছা, আমি চলে যাই একদম ফার্স্ট ওয়ানে, সেটা হচ্ছে কি দেখেন, মিক্সিং অফ নেটিভ ল্যাটিন এন্ড অ্যাংলো স্যাক্সন ল্যাঙ্গুয়েজ। এই যুগের যে লিটারেচার গুলো ছিল, সেগুলো ছিল বিভিন্ন ভাষার সংমিশ্রণে, মানে যে কোনো একটা ভাষায় ছিল না। কি ছিল? নেটিভ ল্যাঙ্গুয়েজে ছিল, মানে ব্রাইটার্সদের স্থানীয় ভাষা ছিল, ল্যাটিন ছিল, অ্যাংলো স্যাক্সনরা যে ডায়ালেক্ট বা উপভাষায় কথা বলতো সেগুলো ছিল। মানে কি, সাহিত্যটা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে লেখা হতো না, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের সংমিশ্রণে লেখা হতো। যেমন এই জন্য বলা হয়েছে মিক্সিং অফ নেটিভ ল্যাটিন অ্যান্ড অ্যাংলো স্যাক্সন ল্যাঙ্গুয়েজ। এই যুগের সাহিত্যে তিনটি ভাষার প্রয়োগ দেখা যায়, নেটিভ, ল্যাটিন এবং অ্যাংলো স্যাক্সন ডায়ালেক্ট। এরপরে দেখুন, ইম্প্যাক্ট অফ প্যাগানিজম ইন লিটারারি স্পিরিট। কি হয়,
এই যে লিটারারি স্পিরিট বা লিটারেচারের যে শক্তি বলুন বা লিটারেচারের যে ক্রিয়াকর্ম বলুন বা ক্রিয়া বলুন সেগুলোতে কিসের প্রভাব পড়ে? ইম্প্যাক্ট অফ প্যাগানিজম। যেহেতু এটা অনেক আগের কথা, আদিকালের কথা, তখনকার ম্যাক্সিমাম মানুষই প্যাগানিজম ছিল, মানে প্যাগান ধর্মের ছিল। তারা বহু ঈশ্বরবাদ ছিল। ধরুন তারা জঙ্গলে গেছে, একটা বড় গাছ দেখতে পেয়েছে, কি করে? আপু, হ্যাঁ, আপনার স্ক্রিনের উপর আপনার প্রোফাইল পিকচার আসছে, এটা কি সবার ক্ষেত্রে হয়েছে? না ভাইয়া, এটা না, মনে হয় আপনার না নেটের আমাদের ক্ষেত্রে তো হচ্ছে। হচ্ছে না। এখানে তো ঠিক। আচ্ছা, এখন ঠিক হয়েছে। ঠিক আছে, কোথায় যেন ছিলাম? আচ্ছা, মনে পড়েছে যে অনেক আগের যেহেতু মানুষ ছিল, তখন তারা কি করতো, ধরুন জঙ্গলে গিয়েছে, তারা একটা গাছ দেখতে পেয়েছে, মোটা সোটা একটা গাছ, বড় একটা গাছ, মোটামুটি বয়স হয়েছে, তারা কি করে, একটা লাল কাপড় দিয়ে পেঁচিয়ে সেটাকে পূজা করা শুরু করে দেয়। এমন এমন ধর্মের মানুষ ছিল, এমন প্রকৃতির মানুষ ছিল, যার কারণে তাদের এই প্রভাবটা ওই লিটারেচারে পড়ে, ওই যুগের যে লিটারেচার বা সাহিত্য আছে সেটার উপরে পড়ে। স্বাভাবিকভাবেই আমরা হচ্ছে বাংলাদেশী, আমরা যদি এখন আমরা কোনো সাহিত্য লিখি, অবশ্যই আমাদের ভাষা বলুন বা আমাদের স্বভাব বলুন, আমাদের প্রকৃতি বলুন, এগুলোর একটা প্রভাব কিন্তু আমাদের ওই লিটারেচারের ভিতরে কিন্তু পাওয়া যায়, তাই না? এই জন্য বলা হয়েছে ইম্প্যাক্ট অফ প্যাগানিজম ইন লিটারারি স্পিরিট। তারপরে মোস্ট অফ দ্য লিটারেচার্স ওয়ার ওরাল অ্যান্ড অ্যানোনিমাস। এই যে আগে বলেছি যে বেশিরভাগ লিটারেচার ছিল ওরাল মানে মৌখিক, এবং অ্যানোনিমাস। অ্যানোনিমাস মানে হচ্ছে কি নামবিহীন, মানে এটা রাইটার কে, কে লিখেছে, কে কম্পোজ করেছে, কেউ জানে না। এরপরে হচ্ছে the major themes of literature were heroic deeds, love of sea adventure, steam towards glory, savagery, and will life. The major themes, ওই যুগের লিটারেচারের মেজর থিমস কি ছিল? হিরোইক ডিডস, মানে যারা মহৎ কাজ করে, হিরোর মতো কাজ করে, ক্রিয়াকর্ম লিটারেচার জুড়ে সেগুলো থাকতো। লাভ অফ সি অ্যাডভেঞ্চার বা সমুদ্র যাত্রার প্রতি একটা ভালোবাসা দেখা গিয়েছে। স্টিম টুয়ার্ডস গ্লোরি, গ্লোরি মানে হচ্ছে গৌরব, ঠিক আছে, আর স্টিম মানে হচ্ছে শ্রদ্ধা। আর কি ছিল? স্যাভেজারি ছিল বা বর্বরতা ছিল, এবং উইল্ড লাইফ মানে বন্য লাইফ ছিল। এখানে বোঝানো হয়েছে যে ওই যুগে যে লিটারেচার ছিল সেগুলোর মেজর থিমস বা সেগুলোর ভিতরে বেশিরভাগই দেখা যেত হিরোইক ডিডস, লাভ অফ সি অ্যাডভেঞ্চার, স্টিম টুয়ার্ডস গ্লোরি, স্যাভেজারি এবং উইল্ড লাইফ। এরপরে হচ্ছে ব্লেন্ডিং অফ প্যাগানিজম এন্ড ক্রিশ্চিয়ানিটি। যেহেতু স্থানীয়রা ছিল ক্রিশ্চিয়ান এবং উপজাতি যারা ছিল ট্রাইবসরা, জার্মান ট্রাইবস, তারা ছিল প্যাগানিজম ধর্মাবলম্বী। তাই দুইটা ধর্মের একটা ব্লেন্ড ঘটেছে বা মিক্সিং ঘটে গিয়েছে, এই জন্য বলা হয়েছে ব্লেন্ডিং অফ প্যাগানিজম এন্ড ক্রিশ্চিয়ানিটি। ট্রিটমেন্ট অফ মিথোলজি, মিথোলজি মানে হচ্ছে পুরাণ কাহিনী, কল্প কাহিনী, মানে যেগুলোর কোনো বাস্তবে যেগুলোর কোনো এক্সিস্টেন্স নাই, অস্তিত্ব নাই, এগুলো দেখা গেছে সেই হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের সাহিত্যে মিথোলজি দেখা গিয়েছে বেশি। ব্লেন্ডিং অফ রোমান অ্যান্ড অ্যাংলো স্যাক্সন এলিমেন্ট, যেহেতু রোমানরাও কি করেছে, ওই ওই ইংল্যান্ডে শাসন করেছে এবং অ্যাংলো স্যাক্সনরাও শাসন করছে, তার মানে দুইটি জাতির বা দুইটি গোষ্ঠীরই একটা লিটারেচারে তাদের কিছু বৈচিত্র্য বা বৈশিষ্ট্য রয়ে গিয়েছে। এরপরে হচ্ছে রিকারেন্স বা প্রেজেন্স অফ অ্যালিটারেশন বা লিরিসিজম ইন পোয়েট্রি। কি দেখা গিয়েছে? রিকারেন্স মানে হচ্ছে আবৃত্তি, আর আবৃত্তি মানে কি, যেটা বারবার ঘটে এরকম। আর প্রেজেন্স মানে তো বুঝি উপস্থিতি। অ্যালিটারেশন এবং লিরিসিজম ইন পোয়েট্রি, অ্যালিটারেশনটা বাদ দেন, লিরিসিজম ইন পোয়েট্রি, তখন দেখা যায় কি আস্তে আস্তে পোয়েট্রি লিরিসিজম ঘটে এবং ডমিনেন্স অফ বার্ডস। এই বার্ডস মানে কি জানেন? চারণ কবি। তখনকার সময় কি দেখা যায়?
ভার্স বা চারণ কবিতার একটা ডমিনেন্স দেখা যায় ওই সাহিত্যে, এবং তারা বিভিন্ন অ্যালিটারেশন বা লিটারারি ফিচার্স বলুন বা বিভিন্ন অ্যালিটারেশন বলতে সোজাসুজি বোঝায় গয়নাগাটি, কিভাবে একটা লেখাকে কিভাবে সাজানো যায়, ছন্দ দেওয়া যায় আরো ভালো, কিভাবে আরো ডেভেলপমেন্ট করা যায়, শব্দ চয়নে কিভাবে আরো এক্সপার্ট করা যায়, আরো সুন্দর করা যায়, সেগুলোকে অ্যালিটারেশন বলে। তো এবং আরো কি দেখা যায়, ডমিনেন্স অফ ভার্স, চারণ কবিদের খুব কর্তৃত্ব দেখা যায় তখন। মোটিভ অফ কুইস্ট এন্ড এক্সপ্লোরেশন ইন লিটারেচার, কি দেখা যায়, খোঁজা বা জিজ্ঞাসা বা জানার যে আগ্রহ সেটা খুব বেশি দেখা যায় মানুষের মধ্যে, যে এটা খোঁজে, মানে সবকিছুতেই তাদের একটা অন্যরকম উৎসাহ থাকে। এরপরে কি থাকে, এক্সপ্লোরেশন ইন লিটারেচার, লিটারেচারের আরো বেশি তারা কি করে, এক্সপ্লোর করতে শুরু করে। এক্সপ্লোরেশন মানে হচ্ছে অন্বেষণ। লিটারেচারে বিভিন্ন জায়গা থেকে তারা তথ্য কালেক্ট করে সেটা লিটারেচারে কি করে, সংকলন করতে শুরু করে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি আপু। জি আপু। Thank you. Finding of embryo of epic Beowulf poetry. Embryo মানে কি, কেউ কি বলতে পারবো আমরা, what is embryo means? Anyone? না আপু। আমি বলছি এমব্রায়ো মানে হচ্ছে ভ্রূণ বা আদিম অবস্থা, একদম প্রথম অবস্থা যেটাকে বলি, সহজ ভাষায় বলা যায় ভ্রূণ বা আদিম অবস্থা। তখনকার লিটারেচারে কি দেখা যায়, ফাইন্ডিং অফ এমব্রায়ো অফ এপিক বিওলফ, এপিক মানে হচ্ছে মহাকাব্য, মহাকাব্যের নাম হচ্ছে বিওলফ। এই বেউলফের যে এপিক, এপিকটা হচ্ছে বেউলফ, এইটার আদিম অবস্থা বা এটার ভ্রূণ কোথায় বা এটা কে লিখেছে আমরা সবাই জানি, বেউলফ হচ্ছে অ্যানোনিমাস পোয়েট, অ্যানোনিমাস এপিক, মানে এটার রাইটারকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি, এই জন্য এটা রাইটার খোঁজাখুঁজি তখনও চলে। স্টাইল অফ স্টোরি টেলিং, তারপর কি থাকে দেখতে পাই আমরা এই যুগে নতুন করে স্টোরি টেলিং এর স্টাইল আবিষ্কৃত হয়। এরপরে আরো হচ্ছে, দেখুন এক মিনিট, আরো হচ্ছে সাবমিশন টু ফেট কম্পোজিশনস অফ হোমিলিস। তখনকার যুগে বেশিরভাগই দেখা যায় সাবমিশন টু ফেট মানে হচ্ছে সবকিছু না ভাগ্যের উপরেই ছেড়ে দেয়। তখনকার সময় মানুষ বেশিরভাগই বলতো যা আছে কপালে দেখা যাবে, এই ধরনের মেন্টালিটি মানুষের বেশি ছিল, মানে সবকিছুই ভাগ্যের উপরে তারা ছেড়ে দিত, এই জন্য বলা হয়েছে সাবমিশন টু ফেট, এবং বলা হয়েছে কম্পোজিশনস অফ হোমিলিস। হোমিলিস মানে হচ্ছে ধর্মসঙ্গীত। তখন কি দেখা যায়, ধর্মসঙ্গীতেরও কম্পোজিশন বা লেখালেখি শুরু হয়। Composition of songs, though love infatuation was absent in literature. তখন কি দেখা যায়, গানেরও সূচনা ঘটে, গান লেখারও সূচনা ঘটে, কিন্তু তাদের সেই লিটারেচারে কি দেখা যায়, ভালোবাসা, আবেগ, এগুলো মায়া, মোহ, এগুলো তাদের লিটারেচারে কি অ্যাবসেন্ট, থাকে না। তাদের লিটারেচারে ভালোবাসা, তারপরে মায়া, মোহ, এগুলো হচ্ছে বেশিরভাগই দেখা যায় না। লিটল সায়েন্টিফিক এন্ড কালচারাল অ্যাডভান্সমেন্ট, মানে কিছুটা সায়েন্টিফিক, লিটল মানে একদম অল্প, যেহেতু অনেক আগের কথা, বেশি সায়েন্টিফিক হওয়া তো সম্ভব না, এই জন্য বলা হয়েছে লিটল সায়েন্টিফিক এন্ড কালচারাল অ্যাডভান্সমেন্ট, এবং কালচার বা সাংস্কৃতিক অ্যাডভান্সমেন্টটা অনেক বেশি। ডমিনেশন অফ প্যাগানিজম, দেখেন প্যাগান ধর্মেরও একটা ডমিনেশন ছিল, প্যাগান ধর্মাবলম্বীরাও একটা ডমিনেশন করার চেষ্টা করেছে, ডমিনেট করার চেষ্টা করেছে এই সাহিত্যকে। স্ট্রং বিলিফ ইন ফেট, যেটা আমি আগেই বলেছি, ভাগ্যের উপরে একটা স্ট্রং বিলিফ ছিল বা বিশ্বাস ছিল। অ্যাবসেন্স অফ রোমান্টিক লাভ, এটাও আমি আগেই বলেছি যে ভালোবাসার কিন্তু খুব অনুপস্থিতি ছিল, ঘাটতি ছিল এই যুগের সাহিত্যে। লাভ ফর অ্যাডভেঞ্চার এন্ড হিরোইক অ্যাক্টিভিটি, এটাও আগে বলেছি আমি, অ্যাডভেঞ্চার এবং হিরোইক অ্যাক্টিভিটি প্রতি মানুষের ভালোবাসা ছিল বেশি, এবং
কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা ছিল একটু কমপ্লিকেটেড, যেহেতু 2-3টা মিক্সিং ল্যাঙ্গুয়েজ ছিল, ল্যাটিন, নেটিভ, অ্যাংলো স্যাক্সন, এই জন্য ভাষাটা একটু ডিফিকাল্ট ছিল আমাদের মতো সাধারণ বা কমন রিডারদের জন্য। এই যে আমি এতক্ষণ লিটারারি ফিচার্স গুলো বললাম, এখানে কি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে? তাহলে আমাকে কোশ্চেন করতে পারেন। আপু ইপি করতে কি আপু বুঝছেন? ইপি করতে 2 নাম্বারটা একটু বোঝায় দেন। আচ্ছা, আমি একজন বোঝাচ্ছি। 2 নাম্বারটা আগে বোঝাচ্ছি। 2 নাম্বার হচ্ছে ইম্প্যাক্ট অফ প্যাগানিজম ইন লিটারারি স্পিরিট। লিটারারি স্পিরিট বলতে যারা লিটারেচার লেখে তাদের ওই লেখনীটাকে বোঝানো হয়েছে, যে লিটারারি স্পিরিট তাদের চিন্তা ভাবনাটাকে বোঝানো হয়েছে। তো সেই চিন্তা ভাবনায় কি হয়, প্যাগানিজম বা বহুশ্বরবাদের একটা প্রভাব পড়ে, যার কারণে লিটারেচারেও দেখা যায় প্যাগানিজমের একটা উপস্থিতি রয়েছে। তারপরে বলুন। আমি তো জানি যে ইপি করতে মহাকাব্য। আপু কি বলছিলেন? আমি এটা শুনছিলাম না, যে ইপি করতে কি বলছিলেন? এপিক অর্থ মহাকাব্য। আমি ভাবছি হয়তো অন্য একটা অর্থ বলছেন, এর জন্য আবার জিজ্ঞাসা করছি। আচ্ছা, না না, অন্য কোনো অর্থ বলিনি। আর কারো কোনো কোয়েশ্চেন? চলে না যাই আমি অন্য স্লাইডে। আপু এরপরে আমরা জানবো হচ্ছে লিটারারি ওয়ার্ডস। এই যুগের কিছু আলাদা সব থেকে লিটারারি কিছু ওয়ার্ডস এর নাম জানবো। সেগুলো হচ্ছে, এক নম্বরে হচ্ছে এক্সিটার বুক। এটি হচ্ছে একটি কাব্যগ্রন্থ, যেটার নাম হচ্ছে এক্সিটার বুক। কাব্যগ্রন্থ মানে বোঝেন তো, পোয়েম, পোয়েম যেটা বলে। তারপরে হচ্ছে জুনিয়াস ম্যানুস্ক্রিপ্ট। এটা হচ্ছে একটি ধর্মীয় কাব্যগ্রন্থ। এটা মূলত লেখা হয়েছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে। যেসব রাইটাররা ছিল তারা ধর্ম নিয়ে যত লেখা লিখেছে, যত বই লিখেছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বা ধর্ম বিষয় নিয়ে, সেই সব বই একসাথে করে এই ধর্মীয় কাব্যগ্রন্থটা লেখা হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে জুনিয়াস ম্যানুস্ক্রিপ্ট। এরপরে হচ্ছে ভার্সিলি বুক। এটাও হচ্ছে একটি কাব্য ও প্রবন্ধ গ্রন্থ বা ফিকশন। ফিকশন মানে হচ্ছে প্রবন্ধ গ্রন্থ, আর মানে আমরা বলি না প্রোজ, যেটাকে বলি প্রোজ, সেটা। এরপরে হচ্ছে নোভেল কোডেক্স। এই যে এটা একটা কাব্যগ্রন্থ, এবং আমরা জানি যে বিওল্ফ হচ্ছে এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ছিল। যে এপিকটা ছিল, এপিক যুগশ্রেষ্ঠ এপিক যে বেওলফ, এই বেওলফটা মূলত এই নোভেল কোডেক্স নামের কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ছিল। বুঝতে পেরেছি আমরা? জি আপু। এরপরে আমরা চলে যাব হচ্ছে মেজর পোয়েটস এবং লিটারারি ওয়ার্কস সম্পর্কে। এই যুগের যেসব মেজর বা ইম্পর্টেন্ট পোয়েটস আছে এবং তাদের লিটারারি ওয়ার্কস, এই দুইটাই আমরা জানবো। তো মেজর পোয়েটস এর কথা বলতে গেলে শুরুতেই আসে যার নাম, সে হচ্ছে ক্যাডমন। উনি জন্মগ্রহণ করে হচ্ছে 635 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করে হচ্ছে 735 খ্রিস্টাব্দে। ওনাকে বলা হয় ফার্স্ট পোয়েট অফ ইংলিশ লিটারেচার। ইংলিশ সাহিত্যের প্রথম কবি। ইংলিশ সাহিত্যের প্রথম কবি তাহলে কাকে বলা হয়? ক্যাডমনকে। এরপরে হচ্ছে ওনাকে আরো একটা উপাধি দেওয়া হয়, সেটি হচ্ছে অ্যাংলো স্যাক্সন মিল্টন। অ্যাংলো স্যাক্সন যুগের মিল্টন ওনাকে বলা হয়। আমাদের বর্তমানের যে মিল্টন আছে, সেই মিল্টনের সাথে ওনার তুলনা করে বলা হয়েছে উনি হচ্ছে অ্যাংলো স্যাক্সনের মিল্টন। এ পোয়েট ব্লেসড বাই গড, সৃষ্টিকর্তার আশীর্বাদ প্রাপ্ত একজন কবি ওনাকে বলা হয়। আরো ওনার কিছু উপাধি রয়েছে। ফাদার অফ ইংলিশ স্যাক্রেড সং। স্যাক্রেড মানে হচ্ছে পবিত্র সঙ্গীত। ইংলিশ যে পবিত্র সঙ্গীত রয়েছে সেগুলোর জনক বলা হয় ওনাকে। ফাদার অফ ওল্ড ইংলিশ পোয়েট্রি। ওল্ড ইংলিশ পোয়েট্রির জনকও বলা হয় ক্যাডমনকে। ওনার কিছু ফেমাস
হচ্ছে পোয়েট্রি রয়েছে, সেটা একটি হচ্ছে জেনেসিস, যেটা লাইন হচ্ছে 3000 লাইন। তারপরে হচ্ছে এক্সোডাস, যেটা লাইন হচ্ছে 590 লাইন। তারপরে হচ্ছে জুডিথ, যেটা হচ্ছে 350 লাইনের একটি কবিতা। ওনার আরো কিছু বিখ্যাত বই রয়েছে, একটা হচ্ছে হাইম অফ ক্যাডমন, হিস্টোরিয়া এক্লেসিয়াস্টিকা জেন্টিস অ্যাংলোরা। ঠিক আছে, এই ছিল ক্যাডমান সম্পর্কে ছোট্ট একটু বিবরণ। এরপরে আমরা চলে যাব আর একজন মেজর রাইটারের কাছে। তিনি হচ্ছে ক্যানিউস। উনি হচ্ছে 8th সেঞ্চুরিতে জন্মগ্রহণ করেন। ওনাকে মূলত বলা হয় অথর অফ ক্রাইস্ট বা খ্রিস্ট ধর্মের অথর ওনাকে বলা হয়। এরপরে ওনাকে বলা, উনি ছিলেন অ্যাংলো-স্যাক্সন রিলিজিয়াস পোয়েট, অ্যাংলো-স্যাক্সন যুগের একজন ধর্মীয় কবি ছিলেন উনি। ওনার কিছু ফেমাস কবিতা রয়েছে, জুলিয়ানা, যেটি হচ্ছে 771 লাইনের একটি কবিতা, দ্য ক্রাইস্ট 1700 লাইনের একটি কবিতা। এরপরে রয়েছে এলিনি, দ্য ফেটস অফ দ্য অ্যাপোস্টলেস অ্যান্ড অ্যানোনিমাস পোয়েটস, যেটা লাইন সংখ্যা হচ্ছে 122 লাইন। এবং ওনার আদার্স কিছু ওয়ার্কস, যেটা একটি নাম হচ্ছে দ্য ড্রিম অফ দ্য রোড। এরপরে আমরা চলে যাব আর একজনের কাছে, যেটা হচ্ছে বেওলফ। বেওলফটা কি? এই ওই যুগের দুইজন আমরা ফেমাস কবি সম্পর্কে জানলাম, এবার আমরা জানবো হচ্ছে বেওলফ। বেওলফটা হচ্ছে ফার্স্ট ইংলিশ এপিক, প্রথম ইংলিশ মহাকাব্য। যদিও এটা কি অ্যানোনিমাস, মানে এটার কোনো রাইটার পাওয়া যায়নি, নামবিহীন, রাইটারের নাম পাওয়া যায়নি। এটা মূলত 3200 লাইন নিয়ে গঠিত, কনসিস্টেড অফ 3200 লাইন। এটার দুইটা পার্টে বিভক্ত। প্রথম পার্ট হচ্ছে ড্যানিশ রডগার্স কিংডম, প্যালেস হিওরড, ড্যামন গ্রেন্ডেল, এবং দ্বিতীয় পার্ট হচ্ছে বেওলফ কিং অফ গ্রিড, অ্যাটাকড বাই ড্রাগন, ডিফিটেড এন্ড ডাইড। আমি জানি কিচ্ছু বুঝতে পারেননি দুই লাইনের ভিতরে, আমি বুঝিয়ে দিচ্ছি। আমি বলে রাখি যে তৎকালীন সময়ের একজন রাজা ছিল, ড্যানিশ রাজা, যার নাম ছিল হচ্ছে কি রডগার্স, যার নাম ছিল কিং রডগার্স। উনি কোন একটা যুদ্ধে জয়লাভ করে খুব মানে সেটা উদযাপন করছিল, এবং সেটা উদযাপনের লক্ষ্যে সে কি করেছে, একটি সরাইখানা বানিয়েছে বা আমোদ প্রমোদ খানা বানিয়েছে, যেটার নাম হচ্ছে প্যালেস হিওরড। উনি সেই বিল্ডিং বা বাসাটার বা ভবনের নাম দিয়েছে প্যালেস হিওরড। সেখানে তারা কি করতো, রোজ আনন্দ ফুর্তি নাচা গানা এইসব করতো। কিন্তু তাদের এইসব আমোদ ফুর্তি নাচ গান পছন্দ হয়নি কার? গ্রান্ডেল। গ্রান্ডেল হচ্ছে একজন মনস্টার বা রাক্ষস, তার খুব ভালো লাগেনি। এজন্য সে কি করলো, সে ওই প্যালেসে বা রাজপ্রাসাদে আক্রমণ করলো, এবং যাদের যাদের পেলো তাদের সবাইকে ধরে খেয়ে ফেললো। এভাবে সে প্রতি রাতে প্যালেস হিওরডে হচ্ছে আসতো, এবং যাদের পেত সবাইকে খেয়ে ফেলতো। তো প্যালেস হিওরড এখন এমন একটা আতঙ্কের জায়গা হয়ে দাঁড়িয়েছে যে এখন আর কেউই সেখানে রাত যাপন করার সাহস পায় না, কারণ সবাই ভাবে গেলেই তো এই যে মনস্টার গ্রান্ডেল এসে তাদের খেয়ে ফেলবে। এক পর্যায়ে বেওলফ আসে সেখানে, এবং বেওলফ কি করে, তার সাথে আরো কিছু সৈন্যদের নিয়ে এই গ্রান্ডেলের সাথে যুদ্ধ করে, এবং তারা সিদ্ধান্ত নেয় তারা প্যালেস হিওরডে থাকবে। তো থাকার পরে তার গ্রান্ডেল আসে রীতিমতো, এসে তাদের উপরে আক্রমণ শুরু করে, একে একে যত হচ্ছে সৈন্য ছিল তাদেরকে খেতে থাকে। এক পর্যায়ে তার যুদ্ধ লেগে যায় কার সাথে? বেওলফের সাথে। বেওলফ কি করে, এই গ্রান্ডেলের একটা হাত তার কাঁধ থেকে আলাদা করে ফেলে, কেটে ফেলে, এবং এটা দেখে ভয় পেয়ে গ্রান্ডেল কি করে, সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু গ্রান্ডেল সেখান থেকে পালাতে সক্ষম হলেও সে কিন্তু পরবর্তীতে মারা যায়। এবং বেওলফ কি করে, তার ওই হাতটাকে নিয়ে আসে, যে সে জয়লাভ করছে যুদ্ধে বা গ্রান্ডেলকে ধ্বংস করেছে সেটার প্রতীক বা চিহ্ন বা প্রমাণ হিসেবে।
এবং তারা খুব আনন্দ ফুর্তি করতে থাকে আবারও। কিন্তু কিছুদিন যাওয়ার পর আবার কি হয়, গ্রান্ডেলের যে মা রাক্ষস সে আবার চলে আসে। সে আবার ওই প্যালেস ইউরোটে আক্রমণ শুরু করে যথারীতি এবং সবাইকে মারধর শুরু করে, এরকম একটা অবস্থা, মেরে ফেলে। পরে আবার কি করে, বিয়ল্ফ যায় হচ্ছে গ্রান্ডেলের মাকে মারার জন্য তার গুহায় বা তাকে খুঁজতে যায়। খুঁজতে খুঁজতে দেখে যে বড় একটা লেক। সে কি করে, বিয়ল্ফ সেই লেকটা সাঁতার কেটে পার হয়ে অপর প্রান্তে সেই গ্রান্ডেলের মা যে গুহায় থাকতো সেই গুহায় পৌঁছায় এবং গ্রান্ডেলের যে মা তাকে হত্যা করে। এবং এই হত্যাকাণ্ডের পরে তো ডাবল বিজয়। এখন তো কিং রদগারের আনন্দ আর দেখে কে, তারা অনেক আমোদ ফুর্তি করলো এবং এক পর্যায়ে বেওলফের যাওয়ার সময় হয়ে গেল এবং সে চলে যাওয়ার সময় সবাই খুব ইমোশনাল হয়ে পড়ে যে এতদিন বেওলফ ছিল, আমরা খুব নিশ্চিন্তে ছিলাম, এখন তো বেওলফ চলে যাবে। তো একটা ইমোশনাল সিনের তৈরি হয়। তো বেওলফ যখন চলে যায় তখন তার চাচা, তার নাম হচ্ছে হাইজেল্যাক, এবং হাইজেলাক উনি হচ্ছে একজন রাজা এবং তার ওয়াইফ হচ্ছে হাইস্ট। ওনারা দুজন হচ্ছে বেওলফকে সংবর্ধনা জানায়। কিছুকাল পরে দেখা যায় বিওলফের যে চাচা হাইজেলাক সে মারা যায়। মারা যাওয়ার পরে এখন তার অনুপস্থিতিতে রাজ্যের ভার নেবে তার ছেলে। কিন্তু তার ছেলে এতটা ইয়াং ছিল এবং বয়সে ছোট ছিল যে বাধ্য হয়ে বেওলফকে সেই রাজ্যের দায়িত্ব কাঁধে নিতে হয় এবং বেওলফ অনেকগুলো বছর সেই রাজ্য শাসন করে এবং দেখা যায় কিছুদিন পরে শাসন করতে করতে একটা ড্রাগনের বাসা থেকে তার রাজ্যের কেউ একজন কিছু একটা চুরি করে এবং এই চুরি নিয়ে ড্রাগনটা খুব বিক্ষিপ্ত হয়ে পড়ে এবং সে কি করে, সব ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দিতে থাকে। এক পর্যায়ে সে কি করে, বেওলফের যে সরাইখানা সেটাতে আগুন লাগিয়ে দেয়। তখন বেওলফ সিদ্ধান্ত নেয় যে সে আবার ড্রাগনের সাথে যুদ্ধ করবে, কিন্তু আবার একটু ভয় পায় যে এখন তো আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার গায়ের জোর অত নেই। তারপরও সে সাহস করে যায় যুদ্ধে। সে কিছু সৈন্য নিয়ে যায় এবং তার যে মন্ত্রী থাকে সে হচ্ছে, তার নাম হচ্ছে উইগল্যাপ, তাকে নিয়ে যায়। কিন্তু যুদ্ধক্ষেত্রে গিয়ে দেখা যায় সব সৈন্যরা পালিয়ে যায়, শুধুমাত্র উইগল্যাপ ছাড়া। এবং তাদের দুইজনের অকুতোভয় যুদ্ধের পরে তারা ড্রাগনকে কি করে, হত্যা করতে সক্ষম হয় এবং বিজয় লাভ করে। কিন্তু তার কিছুকাল পরে কি হচ্ছে, ওই যুদ্ধে ড্রাগনের মাধ্যমে বেওলফ একটু ডিফিটেড হয় বা আঘাতপ্রাপ্ত হয় এবং পরবর্তীতে সে মারা যায়। এই ছিল বেওলফের সংক্ষিপ্ত একটু বিবরণ, আমি আপনাদের সুবিধার্থে দিয়ে দিলাম। এরপরে যাব হচ্ছে অ্যাংলো স্যাক্সন ক্রনিকলে। এটা হচ্ছে কি, এ কালেকশন অফ অ্যানালস। অ্যানালস মানে কাহিনী বা ইতিহাস বা বিবরণী। কিসের বিবরণী? A description of the history of the Anglo-Saxons. অ্যাংলো-স্যাক্সনদের যে হিস্ট্রি বা ইতিহাস সেটার বিবরণ নিয়েই দেখা হয়েছে কি অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল। তাহলে অ্যাংলো-স্যাক্সন ক্রনিকলটা কি? অ্যাংলো-স্যাক্সন যে উপজাতি ছিল তাদের যে ইতিহাস সেটা নিয়েই মূলত রচিত হয়েছে কি অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল। রাইটার হচ্ছে কিং আলফ্রেড। এটা তৈরি হয় হচ্ছে প্রিপেয়ার্ড ইন লেট 9th century ডিউরিং কিং আলফ্রেড ইন ওয়েসেক্স। এটা মূলত তৈরি হয় 9th সেঞ্চুরিতে কিং আলফ্রেডের রাজত্বে। ওয়েসেক্সে যখন কিং আলফ্রেড রাজত্ব করে তখন হচ্ছে এই অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল রচিত হয় এবং এটা আপডেটেড বা আরো বেশি আধুনিক করা হয় বা পরিবর্তিত করা হয় 12th সেঞ্চুরির দিকে। আর এই অ্যাংলো-স্যাক্সন ক্রনিকলের হচ্ছে 9টা ম্যানুস্ক্রিপ্টস রয়েছে। এটা 9 ম্যানুস্ক্রিপ্টস মানে 9টা পান্ডুলিপি রয়েছে। 7 আর অ্যাভেইলেবল ইন ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরি, মানে 7টা পার্ট এখনো ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? জি আপু, বুঝতে পারছি। জি আপু, বুঝতে পারছি। আচ্ছা, আপু বুঝতে পারছি। মানে আমি আবার একটু ভালোভাবে বুঝাই আপনাদের যে আসলে হোয়াট ইজ অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল, আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয়। তো এখানে ইংলিশে লেখা আছে, আমি বাংলাটা আপনাদের একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল হলো মানে ইতিহাসের একটি সংগ্রহ বা বিবরণী। কাদের ইতিহাসের? অ্যাংলো-স্যাক্সনদের ইতিহাসের একটা বিবরণী।
এবং সেটা মূলত লেখা হয় হচ্ছে 890 সালের দিকে ওয়েসেক্সের রাজা আলফ্রেডের দরবারে সংকলিত হয়েছে এবং 1154 সাল পর্যন্ত এই ইতিহাসগুলো লেখা অব্যাহত রয়েছে। এবং আমি যেটা আগেও বলেছি যে অ্যাংলো স্যাক্সন ক্রনিকল 9টি ভিন্ন সংস্করণে পরিচিত, যার মানে যাদের একটি আরেকটি মানে 9টা যে ম্যানুস্ক্রিপ্ট রয়েছে, পাণ্ডুলিপি রয়েছে, সেটির একটি আরেকটির থেকে সম্পূর্ণ আলাদা, একটির সাথে আরেকটার কোনো মিল নেই, মানে যথেষ্ট আলাদা। এবং এটি কাদের নিয়ে লেখা হয়েছে? এই যে অ্যাংলো স্যাক্সন ক্রনিকলটা মূলত ইংল্যান্ডে বসবাসকারী উপজাতিদের একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়ে শুরু হয় এবং শেষ হয় কোথায়? তারপরে জুলিয়াস সিজারের সময় থেকে ব্রিটিশ দ্বীপপুঞ্জের ইতিহাস বর্ণনা করে। প্রথমে অ্যাংলো স্যাক্সনদের ইতিহাস বর্ণনা করে, তারপরে জুলিয়াস সিজারের সময় থেকে ব্রিটিশ দ্বীপপুঞ্জের যে ইতিহাস ঘটে সেই ঘটনাগুলোর বর্ণনা করে থাকে হচ্ছে অ্যাংলো স্যাক্সন ক্রনিকল। এরপরে হচ্ছে আমরা আরো দুইজন রাইটার সম্পর্কে জানবো। তাদের মধ্যে একজন হচ্ছে আলফ্রেড দ্য গ্রেট। উনি জন্মগ্রহণ করেছে হচ্ছে 448 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করে 901 খ্রিস্টাব্দে। ওনাকে মূলত বলা হয় কিং অফ ওয়েসেক্স। উনি ছিলেন ওয়েসেক্সের রাজা। প্যাট্রোনাইজড এডুকেশন এন্ড লিটারেচার। উনি এডুকেশন এবং লিটারেচারকে প্যাট্রোনাইজড করে। আচ্ছা, আমরা কি বলতে পারবো প্যাট্রোনাইজড মানে কি? কেউ কি বলতে পারবো? না আপু। প্যাট্রোনাইজড মানে হচ্ছে রক্ষা করা বা পৃষ্ঠপোষক যেটাকে বলে। উনি কি করে ওই সময়ের যে শিক্ষা এবং লিটারেচার সেটা রক্ষাকারী বলা যায়, বা সেটা কিভাবে আরো বেশি ভালো করা যায়, বা যেসব লিটারেচার রয়েছে সেগুলোকে কিভাবে সংরক্ষণ করে রাখা যায় সেটা তত্ত্বাবধান উনি করতেন। ওয়াইডলি ফ্যামিলিয়ার অ্যাজ এ ট্রান্সলেটর। ট্রান্সলেটর মানে হচ্ছে দোভাষী, বা ট্রান্সলেটরকে কি বলে তোমরা বোঝো সবাই যে ট্রান্সলেটর কি। আমি আসলে এই মুহূর্তে তার বাংলা কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। তো উনি একজন ট্রান্সলেটর হিসেবে খুব পরিচিত ছিলেন এবং ওনাকে এই জন্য বলা হতো সুপারভাইজার অফ ট্রান্সলেশন। ট্রান্সলেশনের সুপারভাইজার বলা হতো। ওনার আরো উপাধি রয়েছে ফার্স্ট কম্পাইলার অফ ইংলিশ প্রোস। ইংলিশ প্রোসের প্রথম সংকলক ছিলেন উনি। পায়োনিয়ার অফ অ্যাংলো স্যাক্সন প্রোজ রাইটার্স। অ্যাংলো স্যাক্সন যে প্রোজ রাইটার্স ছিলেন, লেখক ছিলেন, তাদের অগ্রদূত ছিলেন উনি। তাদের অগ্রদূত বলা হয় কাকে? পায়োনিয়ার মানে হচ্ছে অগ্রদূত। আলফ্রেড দ্য গ্রেট ছিল অ্যাংলো স্যাক্সন প্রোজ রাইটার্সদের অগ্রদূত। তার ফেমাস কিছু রাইটিংস রয়েছে বা ওয়ার্কস রয়েছে, সেগুলো হচ্ছে ইউনিভার্সাল হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, ecclesiastical history of English people, consolation of philosophy, Anglo-Saxon chronicle. And his history was further accepted till King Stephen. King Stephen আসার আগ পর্যন্ত কি হচ্ছে his history বা তার ইতিহাস খুব বেশি মানুষের কাছে সমাদৃত ছিল। এরপরে হচ্ছে দ্য ভেনারেবল বেদ। উনি 373 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 735 খ্রিস্টাব্দে হচ্ছে মৃত্যুবরণ করেন। উনি হচ্ছেন ফার্স্ট গ্রেট স্কলার। উনি হচ্ছে পণ্ডিত, একজন প্রথম পণ্ডিত। অ্যাংলো স্যাক্সন যুগে প্রথম পণ্ডিত হচ্ছে কে? দ্য ভেনারেবল বেদ। ওনাকে বলা হয় ফাদার অফ ইংলিশ লার্নিং। ফাদার অফ ইংলিশ লার্নিং বা ইংলিশ শিক্ষার জনক, ডক্টর অফ চার্চ, চার্চের ডক্টর, হিস্টোরিয়ান অফ ইংলিশ লার্নিং। ইংলিশ শিক্ষার হিস্টোরিয়ান বা ঐতিহাসিক ওনাকে বলা হয়। মানে ইংলিশ শিক্ষায় উনি এত পারদর্শী, এত জানতেন যে ওনাকে বলা হয় হিস্টোরিয়ান অফ ইংলিশ লার্নিং। ওনার যে বইটি ছিল তার নাম হচ্ছে দ্য এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল। আমি কি বোঝাতে পেরেছি আপনাদের? এরপরে আমরা জানবো হচ্ছে কিভাবে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডটা শেষ হলো। তোমরা কি স্লাইডটা দেখতে পাচ্ছ? জি আপু, দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন তো সবই জানা হলো, কি ফ্যাক্টস জানা হলো, আরো যা যা আছে সবকিছুই জানা হলো। এখন আমরা জানবো হচ্ছে কিভাবে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডটা শেষ হলো।
এখন অ্যাংলো স্যাক্সন পিরিয়ডটা শুরু হয়েছে কিভাবে সেটা যখন জেনেছি, শেষটা যদি না জানি তাহলে একটু কেমন না বিষয়টা। শেষটাও জেনে রাখি আমরা। শেষ হয় কিভাবে? দ্য পিরিয়ড এন্ডেড ইন 1066 এডি, খ্রিস্টাব্দে। মানে এই পিরিয়ডটি শেষ হয় কত খ্রিস্টাব্দে? 1066 খ্রিস্টাব্দে। কোথায় শেষ হয়? ইন ব্যাটল অফ হেস্টিংস দ্য অ্যাংলো স্যাক্সন কিং হ্যারল্ড ওয়াজ ডিফিটেড বাই দ্য ডিউক অফ উইলিয়াম। ব্যাটল অফ হেস্টিংস নামক জায়গায় কি হয়? অ্যাংলো স্যাক্সন যে কিং হ্যারল্ড তার সাথে যুদ্ধ হয় কার? ডিউক অফ উইলিয়াম, উইলিয়ামের ডিউকের সাথে। এবং সেই যুদ্ধে কে ডিফিটেড হয়? কিং হ্যারল্ড ডিফিটেড হয়। In 1066 উইলিয়াম দ্য ডিউক arrives in Kent, অর্থাৎ এই হেস্টিংসে আসে from নরম্যান্ডি, ফ্রান্স, ফ্রান্সের নরম্যান্ডি থেকে। Thus Anglo-Saxon period ended with Norman conquest in 1066। আমরা জানি নরমান কনকোয়েস্ট কত সালে সংঘটিত হয়? 1066। এবং এই ব্যাটল অফ হেস্টিংস নামক জায়গায় যে যুদ্ধটি হয় সেটির নামই হচ্ছে নরমান কনকোয়েস্ট। মানে এবার আমি একটু সংক্ষেপে বলে দেই। ব্যাটল অফ হেস্টিংস নামক জায়গায় 1066 সালে অ্যাংলো স্যাক্সন কিং হ্যারল্ড এবং ডিউক অফ উইলিয়ামের সাথে একটা যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে কিং হ্যারল্ড পরাজিত হয়। এবং এইভাবেই নরম্যান, যেহেতু উইলিয়াম ডিউক অফ উইলিয়াম ফ্রান্সের নরম্যান্ডি থেকে এসেছে তার জন্য এই যুদ্ধের নাম দেওয়া হয় নরমান কনকোয়েস্ট। এবং এই নরমান কনকোয়েস্টের মাধ্যমেই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের সমাপ্তি ঘটে। বুঝতে পেরেছি আমরা সবাই? জি আপু। এবার লেখাপড়া জি আপু। সব প্লেনে উঠাইয়া পাঠাই দেই। হ্যাঁ, বাদ ওরে পাঠাই দিছি বিদেশ। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের আমাদের ক্লাস।